ছয়জন বন্ধুর একটি গ্রুপ জঙ্গলে একদিন একটি অদ্ভুত স্কুল দেখতে পায়, যার নাম হলো হেল ইউনিভার্সিটি। কৌতূহলবশত তারা সবাই ওই স্কুলে ঢোকে, কিন্তু এই কৌতূহলের কারণে তারা আটকে যায় এমন এক মৃত্যু ফাঁদে যেখান থেকে বের হওয়া অসম্ভব। কারণ এই স্কুলের রুলস হলো, একবার এখানে প্রবেশ করলে এখান থেকে আর কোনোভাবেই বের হওয়ার কোনো সুযোগ নেই, এবং এখানে তাদেরকে জোর করেই ভর্তি করানো হয়। এই স্কুলের আরো কিছু অবৈধ নিয়ম আছে, যার মধ্যে একটি হলো সন্ধ্যা 7টার পরে যে কাউকে মেরে ফেলা যাবে। তো চলো জানা যাক এই স্কুলের রহস্যটা আসলে কি, কে এই স্কুল পরিচালনা করছে, বা তারা এই 6জন বন্ধু কি এই ভয়ানক স্কুল থেকে বের হতে পারবে কিনা। তো শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে খুব খারাপ অবস্থায় জঙ্গলের মধ্যে দৌড়াতে দেখি। সে অনেক ভয় পেয়েছিল, তার অবস্থা অনেক খারাপ ছিল। একটা গাছের গুড়ির সাথে লেগে সে পাথরের উপরে পড়ে যায় আর কান্না করতে থাকে। তখনই কেউ তার মুখ চেপে ধরে নিয়ে যায়। এরপর আমরা 6জন ছেলে মেয়ের একটি গ্রুপ দেখতে পাই। তারা জঙ্গলে কোনো একটা জায়গা খুঁজছিল। মিয়া নামের একটি মেয়ের হাতে পুরানো একটি ম্যাপ ছিল। আসলে তারা গুজবে শুনেছিল এই জায়গাটায় নাকি একটা স্কুল ছিল, কিন্তু স্কুলটা হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। আর তাই তারা কৌতূহলবশত সেই স্কুলটা খুঁজতে এসেছিল। তারা জায়গাটা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছিল। তখন সেখানে ম্যাট নামে তাদের আরো একজন বন্ধু আসে। আর এরপরে সেখানে আমাদের ফিমেল লিড আসে, যার নাম হলো জেন। সে বলে, আমরা কি পৌঁছে গেছি? আমি যখন প্ল্যান বানিয়েছিলাম তখন আমি জিপিএস ব্যবহার করেছিলাম, এইসব পুরানো ম্যাপ না। মিয়া বলে, ম্যাপটা অরিজিনাল, আর তারা প্রায় পৌঁছেই গেছে। যাই হোক, এরপর তারা সামনে এগিয়ে যেতে থাকে। তখন জেন বলে, আমরা আসলে যাচ্ছিটা কোথায়? ম্যাট বলে, আমাদের দি গ্রেট জেন ম্যাডাম এত ভয় কেন পাচ্ছে? তুমি তো সেই না যে আমাকে একটি ছেলে বিরক্ত করার কারণে তুমি তাকে কিক মেরেছিলে। জেন বলে, এটা তোমার এখন মনে আছে? ম্যাট বলে, তোমার সমস্ত কথা আমার মনে থাকে। আর এখানে মনে হচ্ছিল ম্যাট জেনকে পছন্দ করে। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে জেরম নামের ছেলেটি বলে, আমরা কতক্ষণে হেল ইউনিভার্সিটিতে পৌঁছাবো? তারা বলছিল এই জায়গাটা অনেক বেশি ভুতুরে। এরপর মিয়া বলে, ম্যাপ হিসেবে তো এখন ইউনিভার্সিটির গেট পেয়ে যাওয়ার কথা। আর তখনই তার সামনে একটি গেট দেখতে পেয়ে সেই দিকে এগিয়ে যায়। ওই গেটের সাথে হেল ইউনিভার্সিটি লেখা ছিল। জেন তখন বলে, আমার অদ্ভুত লাগছে, আর কিছুই ঠিক লাগছে না, তাই আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু মিয়া বলে, আমরা এত কষ্ট করে হেঁটে এত দূরে এসেছি, এভাবে কিভাবে চলে যাই? বাকিরাও তখন বলে, হ্যাঁ, আমরা আগে চেক করতে চাই, দেখা যাক তারা কেউ আমাদের কোনো সাহায্য করে কিনা। তখন একজন সেখানে ডাকতে থাকে যে ওখানে কেউ আছে কিনা। কারণ সাড়া না পেয়ে তারা সবাই ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই তারা হঠাৎ গেটের আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায়। তারা ওখানে একজন বয়স্ক লোককে দেখতে পায়। সে তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? জেরম বলে, আপনি কি এখানকার কেয়ারটেকার? লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা এই জায়গাটা খুঁজে পেলে কি করে? ম্যাট তখন বলে, আমরা সবাই আসলে পাহাড়ে হাইকিং করতে করতে হারিয়ে গিয়েছি, আর জঙ্গলের মাঝে এই পরিত্যক্ত স্কুলটা খুঁজে পেলাম। জেরম বলে, আপনাদের কাছে কি পানি পাওয়া যাবে? লোকটি তখন তাদের গেট খুলে দেয় আর সবাইকে ভেতরে আসতে বলে, আর বলে, তবে একটা কথা মনে রেখো, এটা কোনোভাবেই পরিত্যক্ত স্কুল নয়। একজন জিজ্ঞেস করে, তার মানে এখানে কি স্টুডেন্টরা আছে? সে তাদের কিছু বলে না, শুধু ভেতরে যেতে বলে। কিন্তু জেন অনেক ভয় পাচ্ছিল ভেতরে যেতে। ম্যাট বলে, চলো তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক, কারণ সূর্য ডোবার আগেই আবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তাই তারা ভেতরে চলে যায়। আর যাওয়ার সময় লোকটি তাদেরকে বলে, মনে রেখো এই ইউনিভার্সিটি 7টার পরেই চেঞ্জ হয়ে যায়, যেটার মানে তারা কিছু বুঝতে পারে না। ভেতরে গেলে লোকটি বলে, তোমাদের এখন আগে রেজিস্টার করতে হবে। এটা শুনে ম্যাট বলে, আমরা শুধু হারিয়ে গিয়ে এখানে এসেছি, আমরা এখানে এনরোলমেন্ট করতে আসিনি। তখন জেরম মজা করে বলে, চলো রেজিস্টার করা যাক, আমরা যদি ক্লাস মিসও করি তবুও তারা আমাদের মা বাবাদেরকে বলবে না। এখানে আমরা মজা করব। আশেপাশের সব স্টুডেন্টরা তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। তারা সবাই এইসব দেখে অনেক ভয় পাচ্ছিল। সব স্টুডেন্টরা তখন তাদের পিছু পিছু আসতে শুরু করে। এইসব দেখে তারা ভয় পেয়ে বলে, চলো বাড়িতে ফিরে যাওয়া যাক। তখনই তারা দেখে কিছু স্টুডেন্ট তাদের দিকে দৌড়ে আসছে, কিন্তু তারা দেখে তারা সবাই নিজেরা নিজেদের মধ্যেই লড়াই করছে। এইসব দেখে তারা ভয়ে চিৎকার করতে শুরু করে। লোকটি বলে, তারা মজা করছে, তাদেরকে সিরিয়াসলি নিও না। জেন বলে, এটা কি ধরনের মজা? কেউ তাদেরকে থামাচ্ছে না কেন? লোকটি বলে, তোমাদের সব প্রশ্নের উত্তর ভেতরে দেওয়া হবে। তারা দেখে সবাই শুধু বলছিল আমরা বাড়ি যেতে চাই। তারা অনেক আতঙ্কিত হয়ে যায়। আর জেরম বলতে থাকে, আমি টেনশনে আছি যে এখানে ওয়াইফাই আছে কিনা, মানে এখানে ওর জান বাজবে কিনা ঠিক নেই, ও ওয়াইফাই নিয়ে চিন্তা করছে। জেন তাকে জিজ্ঞেস করে, আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকটি বলে, হেড মিস্ট্রেসের অফিসে। রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে সে তোমাদেরকে সব এক্সপ্লেন করবে। জেন বলে, আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন না? আমরা এখানে এনরোলমেন্ট করব না। এত কিছু দেখার পরেও কিভাবে ভাবলেন আমরা এটা করব? লোকটি তাদের কোনো কথা কানেই তোলে না। জেন সবাইকে নিয়ে ভাবতে
ভাবতে থাকে যে কি হবে যদি তারা এখানে বিপদে পড়ে। সে নিজেকে শান্ত করে বলে যে করেই হোক আমাদেরকে এখান থেকে সেফলি বের হতেই হবে। এরপর তারা প্রিন্সিপালের রুমে আসে। প্রিন্সিপাল তাদেরকে নিজের পরিচয় দেয় আর বলে আমি ম্যাডাম ভায়োলেট, হেডমিস্ট্রেস অফ হেল ইউনিভার্সিটি। জেন বলে বাইরে যে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এই সম্পর্কে কি আপনি সবকিছু জানেন? সে বলে এটা নিয়ে ভেবো না, এটা সবসময় হয়েই থাকে। তখন সে ওই পিয়ন যার নাম হলো ফ্রান্সিসকো তাকে কিছু ডকুমেন্টস দিয়ে সেগুলো পূরণ করতে বলে। মিয়া তাদেরকে জিজ্ঞেস করে এখানে টিউশন ফি কত টাকা, যা শুনে তারা দুজনে হাসে। আর ম্যাডাম ভায়োলেট বলে এখানে কোনো টিউশন ফি নেই, এখানে সবকিছু ফ্রি। ম্যাট বলে এটা কি পাবলিক ইউনিভার্সিটি? সে বলে না, এটা প্রাইভেট ইউনিভার্সিটি। তবে তোমাদের ক্লিয়ার করে দেই যে এটা অন্যান্য প্রচলিত সব ইউনিভার্সিটির মতো সাধারণ ইউনিভার্সিটি নয়। জেন বলে এর মানে কি? সে বলে সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত সময়কে আমরা ব্লাডি নাইট বা রক্তময় রাত বলি। এখানে তোমরা যা চাইবে সবকিছু ফ্রিতে পাবে, এমনকি কাউকে মেরে ফেলাও এখানে অ্যালাউড আছে। যা শুনে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। সে বলে আমি তোমাদেরকে ঘরে থাকার সাজেস্ট করব, রুম লক করে তোমরা ঘরে থাকো। যদি বাইরে যাও তাহলে হতে পারে যে তুমি আর জীবিত ফিরবে না। যা শুনে ম্যাট বলে এটা কি কোনো মজা হচ্ছে? কি সব ননসেন্সের মতো কথা বলছেন? তখন ফ্রান্সিসকোর হাতে অস্ত্র দেখতে পেয়ে ম্যাট বলে আমি তো মজা করছিলাম, ব্যাপারটা তো অনেক কুল। জেন বলে কুল মাই ফুট, এগুলো পাগলামি, চলো আমরা সবাই এখান থেকে চলে যাবো। এই লোকগুলো আসলে পাগল। তাকে ভ্যানেসা আটকায় আর বলে এটাই তো সেই অ্যাডভেঞ্চার যেটা আমরা খুঁজছিলাম, তাই না? তাই প্লিজ তাদের কথা মেনে নাও। আর তাছাড়াও আজকে রাতটা কাটানোর মতো কোনো জায়গা নেই, বাইরে থাকা আরো ভয়ানক। ম্যাডাম ভায়োলেট তখন ফ্রান্সিসকোকে বলে দেয় তাদের সবাইকে তাদের রুমে নিয়ে যেতে। আর সে জেনকে বলে ভয় থাকা ভালো, কারণ একমাত্র ভয় থাকলেই তুমি এই জায়গায় সার্ভাইভ করতে পারবে। তাই সাবধানে থেকো, কারণ একটা সময় তোমার বন্ধুরাও আর বিশ্বাসযোগ্য থাকবে না, কখনোই অসতর্ক হবে না, হলেই তো জানো যে কি হবে। এরপর তাদেরকে হোস্টেলে আনা হয়। সবাই রুম খুঁজতে থাকে আর জেন শুধু ভাবতে থাকে জায়গাটা অনেক অদ্ভুত। তারা রুমগুলো ভাগ করে নেয়। ম্যাট জেনকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? সে বলে আমি আমার বোন আলিসনকে অনেক মিস করছি। ম্যাট বলে তো চিন্তা করো না, জাস্ট চিল করো, হোস্টেল সহ বাকি সবকিছু ফ্রিতে। জেন বলে কি বলছো এসব? তুমি তো অলরেডি স্কুলে পড়ো তাই না? ম্যাট তখন তাকে বলে আসলে স্কুল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, এমনকি সে এটা তার মা বাবাকেও বলেনি। সে জেনকে বলে এটা কাউকে না বলতে। জেন বলে এই জায়গায় কোনো গন্ডগোল আছে, আমি এটা ফিল করতে পারছি। ম্যাডাম ভায়োলেট যেটা বললো এটা কোনোভাবেই নর্মাল নয়, কাউকে মেরে ফেলা এখানে লিগ্যাল। আসলে এটা কি ধরনের স্কুল? ম্যাট বলে এটা হয়তো তারা শুধু আমাদেরকে ভয় দেখানোর জন্য বলেছে, এখন তাদের রুলস মানাটাই আমাদের জন্য ভালো হবে। ম্যাট বলে তুমি কি আসলে ভয় পেয়ে আছো? চিন্তা করো না, কিছু হবে না। আর তুমি তো স্কুলের সবচেয়ে সাহসী মেয়ে ছিলে, আমি তোমাকে কিছু হতে দেব না। আমরা ছেলেরা তো আছি তোমাদেরকে রক্ষা করার জন্য, তাই এখন রেস্ট নাও। ম্যাট তাকে রেস্ট করতে বলে চলে যায়, কিন্তু জেন তখন বাইরে চলে আসে আর তাদের ক্যাম্পাসটা ঘুরে দেখতে থাকে। তখন সে ব্যাকগ্রাউন্ডে বলে আমার পুরনো স্কুলটা অলরেডি একটা নরকের গর্ত ছিল। সে বলতে থাকে এখানে এতটা শান্ত কেন, সব স্টুডেন্টরা কোথায় গেল? সে তখন এখানে একটা পার্কের সাইনবোর্ড দেখতে পায়, কিন্তু সেখানে জঙ্গল ছাড়া কিছু ছিল না। সে ওখানকার দোলনায় বসে আর তখনই উপর থেকে মুখোশ পরা কেউ লাফিয়ে নিচে নামে। জেন দেখে তার হাত কেটে গেছে। জেন ভয়ে ভয়ে বলে তুমি কি ঠিক আছো? তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে। ছেলেটা বলে এটা আমার রক্ত নয়, তুমি বলো তোমার নাম কি? জেন তার নাম বলে। সে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তুমি খুব শীঘ্রই ছুরি ব্যবহার করবে এখানে সার্ভাইভ করার জন্য। এই বলে সে একটা ছুরি বের করে আর সেটা ফেলে দেয়। জেন ভয়ে ভয়ে বলে তুমি কে? সে বলে আমি তোর বন্ধু নই, আর এখানকার কেউই তোমার মতো নয়, কিন্তু আমি তোমাকে এখন ফ্রিতে যেতে দিব, কারণ এখন 6:30 বাজে, তোমার কাছে এখনো আধা ঘন্টা বাকি আছে। তাই রুমে গিয়ে সব দরজা বন্ধ করে ফেলো, সবাই এখন তোমার বন্ধুদের উপর নজর রাখছে। এই বলে সে চলে গেলে জেন ভয়ে দৌড়ে ওখান থেকে চলে আসে। এদিকে তারা সবাই কথা বলছিল যে তাদের ফ্যামিলি তাদের নিয়ে অনেক বেখেয়াল, তাদের মা বাবা হয়তো ভাবছে তারা কোথাও পার্টি করছে। দেব তখন বলে এত অতিরিক্ত চিন্তা করো না, আমাদের মা বাবারা অবশ্যই আমাদের নিয়ে চিন্তা করে। আর তখনই হঠাৎ ভ্যানেসা চিৎকার করতে থাকে, যার শব্দ শুনে তারা দৌড়ে তার কাছে আসে, কিন্তু তারা দেখে ভ্যানেসা আসলে ওয়াইফাই নেই বলে চিৎকার চেঁচামেচি করছে আর বলছে এখানে ওয়াইফাই, ফোনের নেটওয়ার্ক কোনো কিছুই নেই, আমাকে মা বাবাকে কল করতে হবে, তারা হয়তো আমাকে নিয়ে চিন্তা করছে। মিয়া বলে কাল আমরা বাকিদের সাথে কথা বলবো, হয়তো তাদের কাছে কোনো উপায় আছে। সে বলে কাল মানে আমার ইনস্টা ফলোয়ার্সরা হয়তো আমার জন্য ওয়েট করছে। সে মেকআপ বের করতে থাকলে মিয়া বলে এটা কি করছো? সে বলে সুন্দর দেখানো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদি আমি মারাও যাই তবুও সুন্দরভাবে মারা যাব, চিন্তা করো। তখনই সেখানে জেন চলে আসে আর বলে তার পার্কে একটি ছেলের সাথে দেখা হয়েছিল যার শরীরে রক্ত ছিল, সে তাদেরকে ওয়ার্নিং করেছে। সে বলে আমরা এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি, এটা কোনোভাবেই মজা নয়। তারা বলে সে হয়তো তোমার সাথে মজা করেছে। আর তখনই 7টা বেজে গেলে অ্যালার্ম বেজে ওঠে, অর্থাৎ ব্লাডি নাইট শুরু হয়ে গেছে। সবাই তাদের দিকে দৌড়ে আসতে থাকলে তারা তাড়াতাড়ি করে
দরজাটা চেপে ধরে। বাইরে একজন আরেকজনকে কুপিয়ে হত্যা করছিল। দরজা লক করে তারা ওখানে একটি টেবিল ধরে রাখে। এইসব দেখে তারা অনেক ভয় পেতে থাকে। তারা সবাই কান্না করছিল। কিছুক্ষণ পর তারা চলে গেলে দেখা যায় বাইরে সেই ছেলেটা মরে পড়ে আছে। জেন বলে সকালে আমাদেরকে কোনো উপায় অবশ্যই বের করতে হবে। এরপর সকালে তারা ভায়োলেটের কাছে আসে। তারা বলে তারা এই জায়গা থেকে চলে যেতে চায়। ভায়োলেট বলে কেন, তোমাদের কি সমস্যা? জেন বলে এই ইউনিভার্সিটি সম্পূর্ণভাবে ইলিগাল, সরকার কেন কোনো কিছু করছে না? সে বলে কারণ এই ইউনিভার্সিটি সরকার থেকে মুক্ত, তারা আমাদের সংস্পর্শে কখনোই আসতে পারবে না। তারা বলে আমরা এখনই এই জঘন্য স্কুল থেকে চলে যেতে চাই। ভায়োলেট বলে আমাদের এখানে রুলস আছে, একবার তুমি এখানে প্রবেশ করলে এখান থেকে আর ফিরে যাওয়ার কোনো অপশন নেই। ম্যাট বলে আমাদের এখান থেকে যেতে দিন। সে বলে না, তোমরা এটা পারবে না, কারণ তোমরা নিজ ইচ্ছাতেই এখানে প্রবেশ করেছিলে, তাই এখন তোমাদেরকে এর ফল ভোগ করতেই হবে। জেরম চিৎকার করে গালাগালি করতে থাকে আর বলে আমরা পুলিশকে রিপোর্ট করব। সে বলে ঠিক আছে করো, কিন্তু প্রথমে আগে এখান থেকে বের হওয়ার উপায় বের করো। যদি তোমরা পারো তোমাদেরকে কেউ থামাবে না। আর এখন আমি ব্যস্ত, তাই তোমাদের কথা শেষ হলে তোমরা ইউনিফর্ম পরে ক্লাসে চলে যাও। ভ্যানেসা চিৎকার করে বলে আমরা কি এখানে পড়াশোনা করতে যাচ্ছি? এখানে কি হত্যা ছাড়া আমরা আর কিছু শিখতে পারবো? ভায়োলেট বলে তবুও হেল ইউনিভার্সিটি একটি স্কুল, আর এখানকার টিচার্সরা হলো বেস্ট টিচার। তোমরা অন্যান্য স্কুলের তুলনায় তাদের থেকে অনেক বেশি কিছু শিখতে পারবে। এমনকি তাদের স্যালারিও নর্মাল নয়, কিছু সময় তারা ডাবল বা ট্রিপল টাকা পায়। তাই এখন দেরি না করে তোমরা ক্লাসে চলে যাও, কারণ স্কুল গভর্নমেন্ট প্রেসিডেন্ট যদি তোমাদেরকে দেখে ফেলে তাহলে এর পরিণতি ভয়ানক হবে। এরপর তারা স্কুলে চলে আসে। ওয়াশরুমে এসে তারা বলতে থাকে যে আমরা এখন এখান থেকে কিভাবে বের হব, আমরা কি আদৌ বের হতে পারবো? তখনই সেখানে একটি মেয়ে এসে হাজির হয় আর বলে তাহলে তোমরাই সেই নতুন স্টুডেন্ট। আর এই মেয়েটির নাম হলো নিকি। সে বলে কাল আমি শুনলাম যে 6টি ইঁদুর এখানে প্রবেশ করেছে। নিকি তখন বলে আমি তোমাদের একটা টিপস দিতে চাই, যদি কেউ তোমাদেরকে ধরার চেষ্টা করে তাহলে তোমরা তাদের হাত কেটে দিবে, কারণ এখানে দয়া করা মানেই বিলাসিতা। এমনকি এখানে সার্ভাইভ করতে কিছু সময় তো একজন আরেকজনকে কেটে খায়। তাই আমি যদি তুমি হতাম তাহলে একা একা চলতাম, কারণ কাউকে বিশ্বাস করা ঠিক নয়। ভ্যানেসা বলে আমাদেরকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমরা এই জায়গা ছেড়ে চলে যাব। সে হেসে বলে তোমাদের কি মনে হয় তোমরা এই জায়গা ছেড়ে কখনো যেতে পারবে? ঠিক আছে, যখন কোনো রাস্তা বের করবে তখন তাহলে আমাকেও বলো। জেন বলে কেন, তুমিও কি জানো না এখান থেকে কিভাবে বের হতে হয়? সে বলে তারা কি তোমায় বলেনি যে একবার এখানে প্রবেশ করলে এখান থেকে বের হওয়া যায় না? এই বলে নিকি ওখান থেকে চলে যায়। এরপর একটি ক্লাসে জেন আর জেরম আসে। তখন জেন সবাইকে দেখে অবাক হয়ে যায়, কারণ সবাই নরমাল ছিল। এরপর সে নিকির পাশের সিটে গিয়ে বসে। তার পাশে আরেকটা মেয়ে ছিল যে ড্রয়িং করছিল। জেন তাকে বলে তুমি কি মাঙ্গা পছন্দ করো? যা শুনে সে অনেকটা রেগে যায়। জেন তখন বলে তুমি অনেক ভালো আর্ট করতে পারো। তখনই পেছনে দুইটা মেয়ের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, যা দেখে বাকিরা চিয়ার করতে থাকে। তখনই ক্লাসে টিচার প্রবেশ করে আর সবাইকে থামিয়ে দেয়। নতুন স্টুডেন্টদেরকে দেখে সে তাদেরকে ইন্ট্রোডিউস হতে বলে। তারা দুজন তাদের নাম বলে। যেরকম ইন্ট্রোডিউস হচ্ছিল তখনই সবাই তার দিকে কাগজ ছুটে থাকে। টিচার তাদের আবার থামিয়ে দেয় আর ক্লাস শুরু করে। সে তাদেরকে অমৃত সম্পর্কে পড়াচ্ছিল, যেটার মাধ্যমে মানুষ অমর হতে পারে, যেটা মৃত্যুকে ঠেকাতে পারে। বহু বছর ধরে মানুষ এই অমৃত খুঁজছে যেন মৃত্যুকে থামাতে পারে। এমনকি অনেকেই এটা খুঁজতে গিয়ে মারাও গিয়েছে, কিন্তু বহু বছর কাটার পরেও কেউ এটাতে সফল হতে পারেনি। আর ধীরে ধীরে মানুষ এই অমৃতের কথাটা ভুলেই গেছে। তখনই একটি মেয়ের চিৎকার শুনতে পেয়ে তারা সবাই ক্লাস থেকে বেরিয়ে আসে। এদিকে আমরা মিয়াকে দেখি, তার সাথে একটি ছেলে ধাক্কা লাগে। সে তখন দেখে ছেলেটির লাল চুল এবং সে কিছুক্ষণ পরে সেখান থেকে গায়েব হয়ে যায়। তখনই মিয়া মাঠের মধ্যে একটা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে জোরে চিৎকার করতে থাকে। এদিকে জেন এই চিৎকার শুনে জেরমকে বলে এটা তো মিয়ার কণ্ঠ। এদিকে আমরা দেখি মিয়া সেই লাশ দেখে ভয়ে চিৎকার করছিল। তখন জেন একটি মেয়ের থেকে জানতে পারে এই স্কুলে আসলে দুইটা পাওয়ারফুল গ্যাং আছে, একটার নাম হলো ব্ল্যাক গ্যাং আর একটা নাম হলো ডেভিল গড। মেয়েটি বলে এই কাজটা ব্ল্যাক গ্যাং এর কাজ, কারণ তার গলার মধ্যে পেরেক ঢোকানো হয়েছে, যেটা তাদের চিহ্ন। আর এখন হয়তো ভয়াবহ যুদ্ধ আসতে যাচ্ছে, কারণ এই ছেলেটা হলো রেড সিলভানিয়ার একমাত্র ছোট ভাই। জেন বলে রেড সিলভানিয়াটা কে? সে বলে ডেভিল গডের লিডার। আর এখন এই দুই দলের মাঝে আবারও ভয়ানক যুদ্ধ বাঁধতে যাচ্ছে, তোমরা তাদের থেকে দূরে থেকো। তখনই সেখানে একটি ছেলে এসে সবাইকে ক্লাসে চলে যেতে বলে, আর ছেলেটা অদ্ভুতভাবে জেনের দিকে তাকিয়ে থাকে। এরপর ক্লাসে একজন টিচার কিছুটা লেট করে আসে। তখন নিকি তাকে বলে আপনি লেট করে ফেলেছেন, আর আপনি কি জানেন না সুপ্রিম ওইসব মানুষদেরকে ঘৃণা করে যারা লেট করে। জেন মনে মনে বলে এই মেয়েটা কে, আর এত অ্যাটিটিউড কেন দেখায়, আর এই সুপ্রিমটাই বা কে? টিচার নিকিকে সরি বলে ক্লাস শুরু করে, কিন্তু নিকি শুধু জেনের দিকেই অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর জিজ্ঞেস করে তুমি কি সবকিছু জানো? জেন মনে মনে বলে এই মেয়েটা আসলে কিসের কথা বলছে, সে আমাকে একা কেন ছাড়ছে না? জেন চুপ করে থাকলে সে তার গাল ধরে বলে তোমাকে আমি জিজ্ঞেস করেছি তুমি সবকিছু জানো কিনা? সে বলে না আমি কিছু জানি না, কিন্তু আমি নিজে নিজে সবকিছু জেনে নেব, আমার তোমার কোনো কিছুরই প্রয়োজন নেই। যা শুনে
শুনে সে হাসে আর বলে, কিন্তু মনে হচ্ছে তোমার কৌতূহল তোমাকে মেরেই ফেলবে। তবে যদি তুমি সত্যিটা জানতে চাও তাহলে এটা তোমাকে বের করতে হবে, অথবা তোমার কাছে আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো রুলস ব্রেক করতে হবে। সে বলে, তুমি আমাকে একা ছেড়ে দাও, যদি আমার কোনো ব্যাপারে কৌতূহল থাকে সেটা আমি নিজে খুঁজে বের করবো। নিকি হেসে তার মুখের চুইনগামটা তার দিকে ছুঁড়ে দেয় আর বলে, তুমি যদি তাড়াতাড়ি মরতে না চাও তাহলে চুপচাপ রুলস মেনে নাও আর মুখ বন্ধ রাখো। জেন বলে, তুমি আসলে কে? নিকি বলে, আমি এখানকার বড় কুকুরগুলোর মধ্যে একজন। কেউ আমার সাথে এইভাবে কথা বলার সাহস পায় না যেভাবে তুমি বলছো। এই বলে সে কলম দিয়ে তার হাতে আঘাত করতে গেলে জেন তার হাত সরিয়ে নেয়। নিকি বলে, কিন্তু তোমার সাহসের প্রশংসা করতেই হয়, তাই তো তোমার প্রতি আমার অ্যাটেনশন আছে। জেন মনে মনে বলে, এই মেয়েটা আসলে আমাকে টেস্ট করছে, কিন্তু আমার সত্যি ইউনিভার্সিটি সম্পর্কে কিছু জানার আছে। আর তাই সে নিকিকে জিজ্ঞেস করে, আমি জানতে চাই আসলে এই ইউনিভার্সিটিতে কি চলছে। কিন্তু তখনই টিচার তাকে ডেকে ক্লাসে মনোযোগ দিতে বলে, তাই জেন আর কিছু বলে না। এরপর ক্লাস শেষে সবাই কথা বলছিল যে তারা স্কুলের অনেক জায়গায় অনেক রক্ত দেখেছে। মিয়া বলে, তোমরা কি ওই লাল চুলওয়ালা ছেলেটাকে দেখেছো? তারা বলে, না, এখানে লাল চুলওয়ালা কোনো ছেলে নেই। সে বলে, আমি সত্যি তাকে দেখেছি, কিন্তু সেই ছেলেটা হঠাৎ করেই কোথাও গায়েব হয়ে গেল। তারা বলে, তুমি লাশ দেখেছো, তাই হয়তো ভয়ে তুমি উল্টাপাল্টা কিছু দেখেছো। এরপর তারা বলে, এখানে জেন আসেনি, তাদের সবার এখানে দেখা করার কথা ছিল। এদিকে আমরা দেখি জেন আসলে নিকিকে ফলো করছিল, কিন্তু নিকি এটা বুঝতে পেরে একটা জায়গায় লুকিয়ে যায় আর তাকে পেছন থেকে হঠাৎ করেই হামলা করে দেয় আর বলে, এখন মরার জন্য প্রস্তুত হয়ে যাও। তুমি হয়তো জানো না আমি অনেক মানুষকে মেরে ফেলেছি, তুমি কি সেই লিস্টে যেতে চাও? জেন বলে, কে তুমি? সে বলে, আমি নিকি কোল্ট, নেক্সট টাইম আমাকে বিরক্ত করবে না। এই বলে সে চলে যায়। এদিকে সবাই জেনের জন্য অপেক্ষা করছিল। ম্যাটও জেনের জন্য অনেক চিন্তিত হয়ে যায়, কারণ ম্যাট জেনকে পছন্দ করত। ভ্যানেসা বলে, তুমি আগে শান্ত হও, এত উতলা হও না আর ওভার থিঙ্ক করা বন্ধ করো। ম্যাট বলে, আমার শুধু তাকে নিয়ে চিন্তা হচ্ছে। এই বলে সে জেনকে খুঁজতে চলে যায় আর বাকিরা বলতে থাকে, তুমি ক্লাস মিস করতে পারবে না, কারণ এটা করলে রুলস ব্রেক করা হবে। তাই মিয়া তাকে আবারও নিয়ে আসে আর ডেভ তখন বলে, আজ রাতে তারা হোটেলে যাবে না, এখান থেকেই সব সামনাসামনি দেখবে। মিয়া বলে, তুমি কি সিরিয়াস আর তোমার কি মরার ইচ্ছা আছে? সে বলে, অবশ্যই না, তবে হয়তো সে লাল চুলওয়ালা ছেলেটাও এখানে থাকবে যাকে নিয়ে তুমি কিউরিয়াস। জেরম বলে, ডেভ ঠিক বলেছে, আমরা আর কতদিন এইভাবে হোস্টেলে লুকিয়ে থাকবো। কিন্তু ভ্যানেসা বলে, সেফটি ফার্স্ট, আমাদের সবাইকে সেখানে লুকিয়ে থাকতে হবে, তাই হোস্টেলে চলো। ম্যাট বলে, কিন্তু জেনকে বাইরে রেখে আমরা এভাবে যেতে পারি না। কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এদিকে জেন ভয়ে ওই জায়গাটাতেই বসেছিল আর তখনই সেখানে একটি ছেলে এসে বলে, তোমার কি ক্লাস নেই? সে তাকে তার নাম জিজ্ঞেস করে আর সে বউ করে আওয়াজ করলে জেন ভয় পেয়ে যায় আর বলে, তোমার সমস্যাটা কি? সে বলে, তুমি এখানে কেন? তোমার কি কোনো ক্লাস নেই? জেন বলে, তাতে তোমার কি? এই বলে সে চলে যাচ্ছিল আর তখনই সে জেনের হাত টেনে ধরে আর বলে, এটা তোমার প্রথম মর্নিং। জেন প্রচুর চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। সে বলে, ক্লাস টাইমে যদি আমি আবারও তোমাকে এখানে দেখি তাহলে আমি তোমার হাত ভেঙে দেবো। এই বলে হাত ছেড়ে দিলে জেন পড়ে যায় আর জিজ্ঞেস করে যে সে কে। তখন সে বলে তার নাম হলো এস আর সে হলো এই স্কুলের সুপ্রিম স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট। জেন ভাবে এটাই কি সেই সুপ্রিম যার কথা তখন নিকি বলছিল, তাকে কি সবাই ভয় পায়। আর তখন জেন দেখে এস তার হাত যেখানে ধরেছিল সেখানে পড়ে গেছে আর এর জন্যই সে এত চিৎকার করছিল। আর এরপর সে ক্লাসে চলে আসে আর ম্যাট তার হাত দেখে বলে, সেখানে কি হয়েছে আর কে করেছে এটা? তখন টিচার এটা দেখে বলে, এটা তোমার প্রথম ওয়ার্নিং ছিল, এরপর আর সেম ভুল করো না। সে তাকে ফার্স্ট এড বক্স দেয় আর বলে দ্বিতীয় ওয়ার্নিং এ আরো ভয়াবহ শাস্তি দেওয়া হয়। দেব বলে, কিন্তু এটা কে করেছে? টিচার বলে, সুপ্রিম করেছে, তাই তোমরা কোনো রুলস ভেঙো না, দ্বিতীয়বার তুমি এত লাকি হবে না। জেন ম্যাটকে বলে, সে একদম ঠিক আছে। ম্যাট বলে, আমি তোমার জন্য অনেক চিন্তিত ছিলাম, নেক্সট টাইমে তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না। এরপর জেন ভাবে এই স্কুলের অনেক সিক্রেট আছে, একটা ভুল মুভমেন্টের জন্য আমাদের বিপদ হতে পারে, তাই সাবধানে থাকতে হবে। কিন্তু যদি আমি কিছু না করি তাহলে আমরা কিভাবে এখান থেকে বের হব? তখন এসে ম্যাটকে কিছু ছেলেদের সাথে কথা বলতে দেখতে পায় আর তাকে জিজ্ঞেস করে সে তাদের সাথে কি কথা বলছিল। ম্যাট বলে, তেমন কিছু না। আর এরপর আমরা এসকে দেখি, তখন একটি মেয়ে তাকে গত রাতে হত্যাকাণ্ডের ব্যাপারে রিপোর্ট করছিল, যে গত রাতে 10 জন মারা গেছে আর কিছু হতাহত হয়েছে। মেয়েটির নাম ছিল ফ্রিজি, যে হলো এস এর সেক্রেটারি। তখন ছেলেটি বলে, 10 জন না, আসলে 15 জন মারা গেছে, তাছাড়াও রেড সিলভানিয়ার ছোট ভাইও মারা গেছে। আর এই ছেলেটার নাম হলো অনেল, সে হলো স্টুডেন্ট গভর্নমেন্টের ভাইস প্রেসিডেন্ট। ফ্রিজি বলে, 15 জন, কিন্তু এটা তো আমার রিপোর্টে ছিল না। অনেল বলে, তোমার ডাবল চেক করা উচিত ছিল। অনেল তখন বলে, সে নতুন স্টুডেন্টদের সম্পর্কেও সব খবর নিয়েছে, যে তারা সবাই এখানেই মিশে গেছে, তবে তাদের মধ্যে একটি মেয়ে আছে যে অনেক বেশি সাহসী। সে তার প্রথম ব্লাডি নাইটে ক্যাম্পাসে হাঁটছিল, এমনকি ক্লাসও মিস করেছে। মেয়েটির নাম হলো জেন। ফ্রিজি বলে, কিন্তু আমার রিপোর্টে তো এসব কিছুই নেই। এস তখন তাকে বলে, তোমার রিপোর্টে এত ভুল কেন? তুমি কি চাইছো আমি তোমাকে
সেক্রেটারি থেকে বাদ দিয়ে দিই। এরপর এস তাদেরকে বলে জেনের ব্যাপারে তোমরা খোঁজ নাও, আমি তার ব্যাপারে সবকিছু জানতে চাই। অনিল বলে কিন্তু কেন? সে বলে আমি তোমাদেরকে করতে বলেছি, করো, এত প্রশ্ন করো না, দেখা যাক জেন আর কি কি রুলস ভাঙে। এদিকে জেন দেখে 6:20 বাজে, তখন সে বলে সে ওয়াশরুমে যাবে। যা শুনে তারা সবাই বলে তুমি এটা কি করছো, এখন কেন বাইরে যাবে, তোমার কি মরার ইচ্ছা হয়েছে? কয়েক মিনিটের মধ্যেই তো ব্লাডি নাইট শুরু হবে, অর্থাৎ 7টার পরেই তো ব্লাডি নাইট শুরু হয়। জেন তাদের উপরে অনেকটা বিরক্ত হয়ে যায় আর বলে আমি শুধু বাথরুমে যেতে চাই, আমার সত্যি পি করার প্রয়োজন আর আমি একদমই লেট করব না। ম্যাট বলে আমিও তোমার সাথে যাব। তখনই মিস কাট এসে বলে একটা ওয়ার্নিং কি তোমার জন্য পর্যাপ্ত ছিল না? জেন বলে আমি শুধু বাথরুমে যেতে চাই, আর এটা কি রুলস এর এগেইনস্টে? সে বলে না, তবে যত দ্রুত সম্ভব চলে আসবে আর নিজের কৌতূহল নিজের মধ্যেই রাখার চেষ্টা করো, না হলে এটা তোমার জন্য ভালো হবে না। আর এরপর তারা বাথরুমে চলে আসে আর জেন ম্যাটকে বলে আমি একাই আসতে পারতাম, তুমি কেন আমার সাথে আসতে গেলে? সে বলে আমি তোমাকে একা ছাড়তে চাই না আর আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চাই। যা শুনে জেন অবাক হয়। জেন ওয়াশরুমে এসে ভাবতে থাকে এই স্কুলে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে, আর এস কেনই বা সবাইকে ভয় দেখিয়ে রেখেছে, বা স্কুলটাই কে তৈরি করলো? এইসব ভেবে তার মাথা ঘুরতে থাকে আর তার নিকের কথাগুলো মনে পড়ে যে তোমার কিউরিসিটি তোমাকে মেরে ফেলবে, তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে এটা তোমাকেই বের করতে হবে অথবা তোমাকে রুলস ব্রেক করতে হবে। এটা মনে পড়তে সে ভাবে ব্লাডি নাইট শুরু হওয়ার আগে সে চলে যাবে নাকি এখানেই থাকবে, আর সেটা যদি করে তাহলে তার সাথে কি হবে। আর এসব ভাবতে ভাবতেই 7টা বেজে যায় এবং ব্লাডি নাইট শুরু হয়ে যায়। আর এই অ্যালার্ম শুনে সে অনেক ভয় পেয়ে যায়। বাইরে বেরিয়ে সে ম্যাটকে খুঁজতে থাকে, তখনই ম্যাটটাকে চেপে ধরে লুকিয়ে রাখে আর সেখানে কালো মাস্ক পরা কিছু ছেলে চলে আসে। তখন তারা দুজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তারা তাদেরকে দেখতে পেয়ে তাদের পিছু করে। কোনো রকমে তারা বক্স ফেলে বাইরে বেরিয়ে দরজা লাগিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে আরো একটি দল চলে আসে তাদের উপর হামলা করার জন্য। তারা তখন দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু সামনে আরো অনেকেই তাদের উপরে হামলা করতে থাকে আর তারা দুজনেই তাদের থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। দুজনেই সবাইকে মেরে পালিয়ে যাচ্ছিল। তখনই তাদেরকে ধরতে আসলে তারা তাদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু তখন একটি ছেলে ম্যাটের পায়ে পেরেক দিয়ে আঘাত করে, কিন্তু তবুও তারা সেখান থেকে পালাতে থাকে। তারা সবাই তাদের ধাওয়া করতে থাকে। ম্যাট আর জেন একটা জায়গায় লুকিয়ে যায়। তখন জেন তাকে বলে এখনই সময় আমাদের সত্যিটা জানার। ম্যাট বলে তুমি কি পাগল হয়ে গেছো, আমরা মরতে মরতে বেঁচে গেছি। জেন বলে কিন্তু আমাদেরকে এই জায়গার সত্যিটা সম্পর্কে জানতেই হবে যেন আমরা এখান থেকে বের হতে পারি। ম্যাট বলে কিন্তু যদি তুমি এটা করো তাহলে তোমার ক্ষতি হতে পারে, তুমি কি সেদিনের লাশটা দেখোনি? তুমি কি চাও যে তোমার পরিণতি তার মতো হোক? তাই চলো এখন হোস্টেলে ফিরে যাওয়া যাক। কিন্তু জেন বলতে থাকে এটাই সত্যি জানার একমাত্র সুযোগ। ম্যাট তার কাছে রিকোয়েস্ট করতে থাকে এরকমটা না করার জন্য। সে বলে আমি এই ইউনিভার্সিটি সম্পর্কে যা জানি সবকিছু তোমায় বলবো, কিন্তু এখন হোস্টেলে ফিরে চলো। যা শুনে জেন একটু শান্ত হয় আর তারা বক্স থেকে বাইরে বের হয়। তারা আসলে ময়লার বক্সে লুকিয়েছিল। ম্যাটের পায়ে অনেক আঘাত লেগেছিল, সে হাঁটতে পারছিল না, তাই সে জেনকে বলে এখান থেকে পালিয়ে যেতে, নিজেকে বাঁচাতে, কিন্তু জেন তাকে কিছুতেই ছেড়ে যাবে না। সে বলে এটা আমার ভুল ছিল। ম্যাট তখন পড়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল, তার পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল, তাই জেন তার জন্য অনেক কান্না করতে থাকে। আর তখনই সেখানে সবাই এসে হাজির হয় আর তাদেরকে ঘিরে ফেলে। জেন তাদেরকে বলে প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমরা তো তোমাদের সাথে ভুল কোনো কিছু করিনি। সে চিৎকার করে বলে তোমরা কেন আমাদের সাথে এরকম করছো? তখন সে কান্না করতে থাকে আর 3 পর্যন্ত গুনতে থাকে। আর তখনই সেখানে একটি ছেলে চলে এলে তাকে দেখে সবাই ওখান থেকে পালিয়ে যায়। ছেলেটির মুখে মাস্ক ছিল, তবে তার মাস্কের কালার ছিল রেড কালার। সে তখন ম্যাটকে পিঠে তুলে নিয়ে যেতে থাকে। জেন ভয়ে ভয়ে তার পেছনে যায়। এদিকে হোস্টেলে তারা প্রতিদিনের মতোই আবারও টেবিল চেয়ার দরজার কাছে রাখছিল। জেন অনেক হাইপার হয়ে যায়। দেব তাকে শান্ত হতে বলে আর বলে বাইরে জেন আর ম্যাট আছে, তাদেরকে ওইখানে আনতে হবে। জেরম বলে তুমি ঠিক বলেছো, আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু মিয়া বলে কিন্তু যদি তারা মারা গিয়ে থাকে তখন কি হবে? জেরম বলে তুমি কিভাবে এটা বলতে পারো, তুমি তো তাদের নিয়ে চিন্তা করছিলে। সে বলে আমি জানি না, আমার মাথা ঠিক নেই, কারণ আমি অনেক ভয় পেয়ে আছি। বাইরে মানুষ একজন আরেকজনকে মেরে ফেলছে, আমি শুধু চাই আমরা সবাই যেন আজ রাত সার্ভাইভ করতে পারি। তখনই সেখানে জেন আর ম্যাট চলে আসে। তারা বলে রেড মাস্ক পরা ছেলেটাকে। তারা ওখান থেকে টেবিল সরিয়ে দরজা খুলে দেয়। সবাই তখন ম্যাটকে কেয়ার করছিল আর তারা জেনের থেকে জানতে চায় তাদের সাথে কি হয়েছে। তখন জেন বলে ব্ল্যাক গ্যাং আমাদেরকে দেখে ফেলেছিল আর তারা পেরেক দিয়ে ম্যাটের পায়ে স্ট্যাপ করেছে। জেন বলে কিন্তু এই পেরেকটা তো অনেক ছোট আর ম্যাটকে দেখে এমন মনে হচ্ছে যে সে এখন মারা যাচ্ছে। জেন বলে আমি এটা বুঝতে পারছি না, সে হাঁটতে পারছিল না আর জ্ঞান হারিয়ে ফেলেছে, আর এরপরে সে ছেলেটি আমাদেরকে সার্ভাইভ করেছে। তখন সে বলে যে পেরেকের সাথে আসলে বিষ আছে, তাই সে তাদেরকে এটা গরম পানি দিয়ে পরিষ্কার করতে বলে।
সে তাদেরকে একটা ইনজেকশন দেয় আর বলে যদি তোমাদের ফ্রেন্ড স্ট্রং হয়ে থাকে তাহলে সে বেঁচে যাবে। জেন তখন ম্যাটকে ডেকে বলে, ম্যাট দেখো আমরা এখন সেফ আছি, তুমি ভয় পেও না, আমরা জানি তুমি সার্ভাইভ করতে পারবে। আর তখনই তারা দেখে সেখানে ওই ছেলেটা নেই, যা দেখে তারা অবাক হয়ে যায়। এদিকে ছেলেটা যখন মাস্ক খোলে তখন আমরা তাকে দেখতে পাই, আর তার নাম হলো রেস সিলভানিয়া, যে আসলে ডেমন গড গ্যাং এর লিডার ছিল, আর তার বাম চোখটা লাল ছিল। এরপর জেন তাদের সবাইকে সরি বলে আর তারা সবাই ক্লাসে চলে যায়। আর তখনই ম্যাটের জ্ঞান ফিরে আসলে জেন অনেক খুশি হয়ে যায়। এরপর ম্যাট খাবার খাচ্ছিল, তখন সে হঠাৎ করে অনেকগুলো মরিচ কামড়ে খেতে থাকে, যা দেখে জেন বলে, পয়জনের জন্য কি তুই পাগল হয়ে গেলে? ম্যাট বলে, না, এটা আমার শরীর শুদ্ধ করবে বিষ থেকে। জেন তখন রেগে তাকে মারতে থাকে, তারা দুজন ফাইট শুরু করে দেয়। আর তখন ম্যাট তাকে ধন্যবাদ জানায় বিপদের মুখেও তাকে একা ছেড়ে না দেওয়ার জন্য। জেন তখন তাকে সরি বলতে থাকে, তার জন্যই ম্যাটের বিপদ হতে পারত। তখন ম্যাট বলে, আমি ওই ছেলেটাকে অজ্ঞান হওয়ার কিছুক্ষণ আগে দেখেছিলাম। জেন বলে, তার মাস্কটা অন্যদের থেকে আলাদা ছিল, তারা সবাই ব্ল্যাক কালার পরেছে আর সে রেড কালার পরেছিল। ম্যাট বলে, তারা যদি ব্ল্যাক গ্যাং হয় তাহলে আমি শিওর যে ছেলেটা আমাদেরকে বাঁচিয়েছে সেই ডেমন গড গ্যাং এর। অজ্ঞান হওয়ার আগে আমি লাল মাস্ক পরা ছেলেটাকে দেখেছিলাম, সবাই তাকে দেখে ভয় কাঁপছিল। হয়তো সে কোনো সাধারণ গ্যাং মেম্বার নয়, হয়তো সে রেস সিলভানিয়া, যে ডেমন গড গ্যাং এর লিডার। জেন বলে, কিন্তু আমাদেরকে সাহায্য কেন করলো সে? ম্যাট বলে, সেটা তো আমিও জানি না। জেন বলে, ঠিক আছে, এসব নিয়ে পরে ভাবা যাবে। এই বলে তারা তাড়াতাড়ি করে ক্লাসের জন্য চলে যায়। তারা যখন যাচ্ছিল তখনই একটি মেয়ে অনেক ভয় পেয়ে তাদের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। জেন জানতে চায় তার কি হয়েছে, কিন্তু মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর তারা ক্লাসে এলে মিস কাট অ্যানাউন্স করে যে কিছুদিনের মধ্যেই অ্যাকোয়েন্টেন্স পার্টি অ্যারেঞ্জ করা হবে। এই বলে সে হাসতে থাকে, কিন্তু দেখা যায় কেউই তেমন খুশি হয় না। তখনই সেলিন নামে একটি মেয়ে বলে, মিস কাট, আমার মনে হয় এটা সেলিব্রেট করার জন্য সঠিক সময় নয়, কারণ গত কয়েক সপ্তাহে অনেক স্টুডেন্ট মারা গেছে। মিস কাট তখন বলে, এটা আমার হাতে নেই, ম্যাডাম ভায়োলেট এই সিদ্ধান্ত নিয়েছে, আর এই পার্টিটা এই শুক্রবারই হবে। সেলিন বলে, কিন্তু আপনার কি এই পার্টিটা বন্ধ করার ক্ষমতা নেই? সে আরো কিছু বলতে যাবে, কিন্তু মিস কাট তাকে থামিয়ে দেয়। জেন এই ব্যাপারটা খেয়াল করে আর সে মনে মনে বলে, তুমি যেই হয়ে থাকো না কেন, যে এই সব কিছুর মাস্টারমাইন্ড, আমি এবং আমার বন্ধুরা তোমাকে কিছুতেই ভয় পাবো না। ব্ল্যাক গ্যাং, ডেমন গড গ্যাং, তোমাদের সবার আমাদেরকে ভয় করা উচিত। এরপর তারা লাঞ্চ করার সময় জেন সবাইকে বলে, আমরা এই ইউনিভার্সিটি সম্পর্কে কোনো কিছু না জেনেই এখানে প্রবেশ করেছি। আমাদের এখন এই ইউনিভার্সিটির ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং সমস্ত তথ্য খুঁজে বের করতে হবে, তাহলেই আমরা ফাইট ব্যাক করতে পারবো এবং এখান থেকে পালানোর কোনো পথ খুঁজে পাবো। তারা সবাই ঠিক করে তারা এখন থেকে এই ইউনিভার্সিটির ইতিহাস জানার চেষ্টা করবে। জেন বলে, তার মনে হয় তাদের ক্লাসের সেলিন নামের মেয়েটা হয়তো কিছু জানে, তাই তারা তাকে তাদের দলে আনবে। তখনই সে সেলিনকে ডেকে বলে, আমি তোমাকে কোনো আঘাত করব না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। সেলিন তাকে নিয়ে যায় কথা বলার জন্য, আর এই ব্যাপারটা নিকি দেখতে পেয়ে তাদেরকে ফলো করতে শুরু করে। এদিকে তারা দুজনে একটি পরিত্যক্ত জায়গায় আসে আর সেলিন তাকে জিজ্ঞেস করে, তোমাকে আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই যে তুমি কি এই ইনফরমেশনের জন্য তোমার নিজের জীবন বাজি রাখতে পারবে? জেন বলে, তুমি যা জানো আমাকে সব বলো, আমি সবকিছুতে রাজি আছি। সে বলে, তুমি অনেক সাহসী, কিন্তু আগের বছরের নতুন স্টুডেন্ট গুলাও তোমার মতো সাহসী ছিল, তারাও অনেক কিউরিয়াস ছিল এই ব্যাপারটা নিয়ে। তবে মনে রেখো, প্রশ্ন করা যত সহজ, সত্যটা মেনে নেওয়া কিন্তু অনেক কঠিন। জেন বলে, আমি তবুও সব জানতে রাজি। তখন সেলিন বলতে থাকে, সে বলে, পেল ইউনিভার্সিটির নাম আগে ফিলিপাইন হাই ইউনিভার্সিটি ছিল, শুধুমাত্র ধনী এবং পাওয়ারফুল স্টুডেন্টরাই এখানে পড়াশোনা করতে পারত। কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যায় যখন ফাউন্ডার ডক্টর কুইজন তার মেমোরি হারিয়ে ফেলে। সে অনেক ভালো একজন নামকরা সায়েন্টিস্ট ছিল, কিন্তু সে তার রিসার্চের জন্য এই স্কুলের উচ্চ টিউশন ফি কাজে লাগাতো। ধীরে ধীরে সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। সে তার রিসার্চ নিয়ে এতটাই অবসেসড হয়ে যায় যে স্কুলের স্টুডেন্টদেরকে সে ব্যবহার করতে শুরু করে। সে একটা ফর্মুলা বানানোর চেষ্টা করছিল, অমরত্বের ওষুধ বানানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু একদিন হঠাৎ করেই এই স্কুলের সমস্ত এক্সিট ব্লক করে দেওয়া হয়, বাইরে যাওয়ার আর কোনো পথই রাখা হয় না এবং আমাদের এই ইউনিভার্সিটিকে পুরো ফিলিপাইন শহর থেকে গায়েব করে দেওয়া হয়। আমি জানি না তারা এটা কিভাবে করেছে, কিন্তু আমাদেরকে আর কেউই খুঁজে পায়নি, আমাদের মা বাবাও না, কারণ কারোরই কোনো কিছু করার ক্ষমতা ছিল না। আমি ওইসব স্টুডেন্টদের মধ্যে একজন যারা প্রথমবারের মতো এই জাহান্নামে ফেসে গিয়েছিল। আমরা একটা গোপন জগতের মধ্যে আটকে গেছি। সে আমাদের সবাইকে তার এক্সপেরিমেন্টের কাজে ব্যবহার করেছে, যার ফলে একজন আরেকজনকে মেরে ফেলতে শুরু করে। কেউ আত্মরক্ষার জন্য লড়াই করে, আবার কেউ বিদ্রোহ করে, কিন্তু সবাই এইভাবে নিজেদের রাগ বের করতে শুরু করে। এই ব্যাপারটা ছড়িয়ে যেতে একদমই সময় নেয়নি, আর এত এত হত্যা আর রক্তপাতের পর ধীরে ধীরে ফিলিপাইন ইউনিভার্সিটি হেল ইউনিভার্সিটিতে পরিণত হয়। আর এভাবেই দুইটা
দল এখানে তৈরি হয়, যেটার ব্যাপারে তোমরা জানো। আমরা শুনেছিলাম ডক্টর কুইজন তার ফর্মুলা তৈরি করতে সফল হয়েছিল, কিন্তু সে এটা নিজের উপর অ্যাপ্লাই করার আগেই মারা যায়। কিন্তু আমরা শুনেছি যে সেই ফর্মুলাটা একটা স্টুডেন্ট খুঁজে পেয়েছিল, আর ওই স্টুডেন্ট এখনো হেল ইউনিভার্সিটিতেই আছে। আর এই কারণেই তারা এই জায়গাটা পুরো পৃথিবীর কাছ থেকে আড়াল করে ফেলেছে। বাইরের জগতের অনেক ফোর্স এবং সংস্থা এই ইউনিভার্সিটি আর স্টুডেন্টদেরকে এখনো খুঁজে যাচ্ছে, কারণ তারা শুধুমাত্র এই ফর্মুলাটা পাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর এটাই হলো হেল ইউনিভার্সিটির সিক্রেট, যে কেন এখান থেকে কাউকে বাইরে যেতে দেওয়া হয় না। তারা বিশ্বাস করে সেই স্টুডেন্ট এখনো এখানে আছে, আর এটা যে কেউ হতে পারে। হঠাৎ করে সেলিন অন্যরকম হয়ে যায় আর বলে কিন্তু সেই ব্যক্তির জীবন বিপদে আছে, যা শুনে জেন অবাক হয়ে যায়। সে বলে ছেলেটি কে সেটা তারা জানলেই তাকে মেরে ফেলবে, কিন্তু তুমি কি জানো সেই স্টুডেন্টটা কে? এই বলে সে হাসতে শুরু করে আর বলে তুমি আর কখনোই এখান থেকে বের হতে পারবে না, কারণ তুমি হেল ইউনিভার্সিটির সিক্রেট জেনে গেছো। তুমি এখন এখানেই মরবে। এই বলে সে হেসে ওখান থেকে চলে যায়। জেন এইসব দেখে অনেক অবাক হয়ে যায়। জেন মনে মনে বলে এজন্যই ইনফরমেশনকে বড় অস্ত্র বলা হয়। কিন্তু এখন আমার কি করা উচিত? আমি কি বাকিদেরকে এসব কিছু বলে দিব? কিন্তু হঠাৎই নিকি তাকে ধরে বলে তোমার কি সেলিনের গল্প পছন্দ হয়েছে? কিন্তু এটা তো শুধুমাত্র গল্পের অর্ধেক, এখনো তুমি পুরোটা জানো না। তবে তুমি এসবে নাক গলিয়েছো, তাই তুমি সবার আগে মরবে। এরপর জেন ফিরে এসে দেখে সবাই ভয় পেয়ে বসে আছে। কি হয়েছে জানতে চাইলে ভ্যানেসা বলে লাইব্রেরিয়ান মিস লিওনোরা আমাদেরকে বলেছে আমরা যে তথ্য খুঁজছি সেটার শাস্তি হলো চিরতরে এখানে আটকে যাওয়া। সে তাদেরকে একটি কাগজ দেয় এবং কোনো কিছু খুঁজতে নিষেধ করে দেয় এবং এখান থেকে পালিয়ে যেতে বলে। তারা বলে কিন্তু কিভাবে পালাবো? সে বলে তাদেরকে র্যাঙ্ক বাড়াতে হবে। এটা শুনে সবাই বলে কিসের র্যাঙ্ক? ক্লাসের। মিয়া বলে শুধুমাত্র ক্লাসরুমের না, পুরো হেল ইউনিভার্সিটির টপ 10 র্যাঙ্কিং এ যেতে হবে। আর এটাই হলো সেই লিস্ট। বর্তমানে রেড সিলভানিয়া টপ র্যাঙ্কিং এ আছে। তারা সেখানে 10 জন টপ র্যাঙ্কিং এর স্টুডেন্টের নাম দেখতে পায়। 3 নম্বরে তারা নাজের নামের একটি নাম দেখে বলে হয়তো নাজের ব্ল্যাক গ্যাং এর লিডার। তখন ভ্যানেসা বলে কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার, যে আমরা যদি হেল ইউনিভার্সিটি সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করি তাহলে আমরা আরো বেশি বিপদে পড়বো। কিন্তু আমরা যদি র্যাঙ্কিং এ যাওয়ার চেষ্টা করি আমাদের এতে কোনোই ক্ষতি হবে না। আমাদের শুধু ভালো স্টুডেন্ট হতে হবে আর টপ 10 এ জায়গা করে নিতে হবে, তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো। মিয়া জেনকে জিজ্ঞেস করে সেলিন তাকে কি বললো, কিন্তু জেন তাদেরকে এসব কিছুই বলে না, কারণ সে তার বন্ধুদেরকে বিপদে ফেলতে চাইছিল না। আর এরপর অ্যাকোয়েন্টেন্স পার্টির পোস্টার নিয়ে দুটো ছেলে মারামারি বাঁধিয়ে দেয়, কিন্তু প্রিন্সিপাল সেটা দেখেও তাদের কিছু বলে না। তখনই সেখানে এসে তাকে থামিয়ে দেয়। তখন প্রিন্সিপাল স্টেজে উঠে সবার উদ্দেশ্যে বলে শুক্রবারের মধ্যে ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে, আর এই ইভেন্টটা হবে একটা মাস্কুয়েড, অর্থাৎ ছদ্মবেশে আসতে হবে। সে বলে তাই সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে, কিন্তু কেউ কালো অথবা লাল রঙের মাস্ক ব্যবহার করতে পারবে না, কারণ ডেমন গড গ্যাং আর ব্ল্যাক গ্যাং এই কালারের মাস্ক পরে। যারা গ্যাং এর বাইরে তারা এই কালার পরতে পারবে না। আর ওই দিন রাতে ব্লাডি নাইট বন্ধ ঘোষণা করা হবে। সেদিন কাউকে হত্যা করা নিষেধ। কেউ যদি এই রুলস ভাঙে তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। সে তখন এসকে ডাকে বাকি অ্যানাউন্সমেন্টের জন্য। এস সবাইকে বলে সে ওই দিন ইভেন্টে অংশগ্রহণ করবে না, কিন্তু সবাইকে সে সাবধান করে বলে আমি তোমাদের সবার উপর নজর রাখবো। এরপর জেন স্কুলের দেওয়ালে একটা নোটিশ দেখতে পায়, যেখানে লেখা ছিল স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্টের সেক্রেটারি পজিশন নিয়োগ দেওয়া হবে, মানে ফ্রিডরিকে এস তার সেক্রেটারি পজিশন থেকে বাদ দিয়ে দিবে। আর তখনই সেখানে ফ্রিডরি এসে তার পায়ে পাড়া দিয়ে ঝগড়া শুরু করে দেয় আর বলে তুমি আমার পথ কেন আটকে আছো? আমি হলাম এখানকার সুপ্রিমের সেক্রেটারি মিস, আই ডোন্ট কেয়ার তোমার নাম। জেন বলে কিন্তু তুমি ফর্মার সেক্রেটারি, তুমি কি পড়তে পারো না? ফ্রিডজি বলে এটা জাস্ট একটা কাগজ, আমি এখনো আমার পজিশন হারাইনি। জেন হেসে বলে তোমাকে অলরেডি তোমার পজিশন থেকে লাথি মেরে সরিয়ে দেওয়া হয়েছে, তাই তো নোটিশ দেওয়া হয়েছে মিস, আই ডোন্ট কেয়ার তোমার নাম। জেন একইভাবে কথাটা ফ্রিডজিকে বলে আর বলে হয়তো তুমি এটার জন্য অযোগ্য ছিলে, তাই না? এই বলে সে কাগজটা ছিঁড়ে তার মুখে ছুঁড়ে মারে। এতে ফ্রিডজি প্রচন্ড রেগে তার চুল ধরে মারতে শুরু করে। তখন সে দেওয়ালের সাথে তার মাথা বারবার আঘাত করতে থাকে, আর এতে জেনের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তখনই আবার ওনেল এসে তাকে ধরে বলে তোমার সাহস কি করে হলো সুপ্রিমের সেক্রেটারিকে কষ্ট দেওয়ার, আর আমাদের একজনকে অপমান করা মানে আমাদের সবাইকে অপমান করা। জেন বলে তোমার কি মনে হচ্ছে আমি তোমাদের কেয়ার করছি? সে বলে আমি আমার সমস্ত ক্ষমতা ব্যবহার করব তোমাকে ধ্বংস করতে। জেন বলে তোমার যত ক্ষমতা আছে তুমি ইউজ করতে পারো, কিন্তু এটা সত্যটা কখনোই বদলাবে না, কারণ ফ্রিডজি
স্ত্রী একটা কুকুর আর তুমি হলে একটা গাধা। যা শুনে অনিল তাকে মারতে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে এসে সে তার হাত ধরে ফেলে আর তাকে দূরে সরিয়ে দেয় আর বলে যদি তোমরা আর একবার তার গায়ে হাত দাও তাহলে তোমাদের দুজনের জন্য এটা থার্ড ওয়ার্নিং হবে। অনিল বলতে থাকে এটা নাকি জেনের দোষ। অনিল এক্সপ্লেন করতে চায়, কিন্তু এস চিৎকার করে সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বললে সবাই দৌড়ে চলে যায়। তখনই জেন পড়ে যাচ্ছিল, কিন্তু এস তাকে ধরে ফেলে। জেন তাকে বলে আমাকে এখনই মেরে ফেলো। এস বলে এখনই নয়, আগে তোমাকে সুস্থ হতে হবে। সে তাকে কোলে নিয়ে বলে কারণ তুমি হলে সেই টাইপের মানুষ যে আমার সেক্রেটারি হওয়ার যোগ্য, তাই তোমার তাড়াতাড়ি চিকিৎসা দরকার। এরপর সে তাকে মেডিকেল রুমে নিয়ে আসে আর নার্সকে বলে আমি আমার সেক্রেটারির কপালে কোনো ধরনের দাগ দেখতে চাই না। এই বলে সে চলে যাচ্ছিল, তখন জেন তাকে ডেকে বলে আমি এখনো সেক্রেটারি পজিশনের জন্য হ্যাঁ বলিনি। এস তাকে ইগনোর করে চলে যায়, মানে সে রাজি না হলেও তাকে তার সেক্রেটারি হতেই হবে। পর অনেকক্ষণ ঘুমানোর পর জেন জেগে দেখে তার ফ্রেন্ডরা তার পাশে বসে আছে। তখন তারা তাকে জিজ্ঞেস করে কেন সুপ্রিম তার সাথে এটা করলো। জেন বলে সুপ্রিম করেছে মানে? তারা বলে হ্যাঁ, পুরো স্কুল এটার ব্যাপারে জানে, অনেকে তো দেখেওছে যে সুপ্রিম তোমার সাথে এটা করেছে। জেন বলে তোমরা কি তাদের কথা বিশ্বাস করবে নাকি আমাকে বিশ্বাস করবে? অনিল আমাকে মারতে যাচ্ছিল কারণ আমার তার কুকুর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া বেঁধেছিল, আর তখনই সুপ্রিম আমাকে এসে বাঁচায়। যদি সে আমাকে এখানে না নিয়ে আসতো তাহলে আমার সাথে অনেক খারাপ কিছু হতো। তখনই সেখানে অনিল এসে তার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেতে থাকে, যা দেখে তো সবাই হতবাক হয়ে যায়। সে প্রচন্ড অনুরোধ করতে থাকে তাকে যেন জেন ক্ষমা করে দেয়। এক পর্যায়ে মাথা নত করে কান্না শুরু করে দেয় আর বলে মিস জেন প্লিজ আমাকে ক্ষমা করে দিন, কারণ আমি এখনই মরতে চাই না। এটা শুনে সবাই আরো অবাক হয়। জেন তখন তাকে ক্ষমা করে দেয় আর এখান থেকে চলে যেতে বলে। তারা জেনকে জিজ্ঞেস করে ভাইস প্রেসিডেন্ট কেন তার থেকে এইভাবে ক্ষমা চাইলো। সে বলে তোমরা এটা নিয়ে ভেবো না, এটা তেমন কিছু না। আর এরপর অ্যাকোয়েন্টেন্স পার্টির দিন চলে আসে, সবাই এনজয় করতে থাকে আর সবাই নিজ ইচ্ছা মতো মাস্ক বেছে নেয়। তখন আমরা জেনদেরও এখানে দেখতে পাই, তারাও মাস্ক পরে পার্টিতে আসে আর তারা বলে আজকে এই জায়গাটাকে নর্মাল স্কুলের মতো মনে হচ্ছে। ছেলেরা তখন মেয়েদেরকে বলে দেয় তাদের আশেপাশেই থাকতে, আজকে ব্লাডি নাইট নিষিদ্ধ, কিন্তু সাবধানের তো মার নেই। তারা কাউকে বিশ্বাস করতে পারে না। তখনই সেখানে লাল চুলওয়ালা সেই ছেলেটাকে মিয়া দেখতে পায় আর সে বাকিদেরকেও দেখায়। সবাই একে একে পার্টিতে এন্ট্রি করে আর গ্যাং মেম্বাররা লাল এবং কালো রঙের মাস্ক পরেছিল। এরপর সেখানে ফ্রিজি এসে অ্যানাউন্স করে যে সে আজকে রাতের হোস্ট। সে সবার প্রশংসা করে বলে যে সবাইকে অনেক গর্জাস লাগছে, কিন্তু নতুন স্টুডেন্ট মানে জেনদেরকে সে সবার সামনে অপমান করে। যাই হোক, এরপর সে প্রিন্সিপালকে স্টেজে ডাকে আর প্রিন্সিপাল পার্টি শুরু করতে বলে আর রেজ গিয়ে ডিজে মিউজিক অন করে। সবাই তখন এনজয় করতে থাকে পার্টিতে যা করে আর কি। তখন অনিল জেনের কাছে এসে তাকে কংগ্রাচুলেট করে সেক্রেটারি হওয়ার জন্য। জেন বলে আমি এখনো হ্যাঁ বলিনি। সে বলে কিন্তু তোমার কাছে এটা ছাড়া আর কোনো অপশন নেই, এমনিতেও তুমি সেক্রেটারি হয়ে যাওয়ার কারণে টপ 9 এ জায়গা করে নিয়েছো। যা শুনে বাকিরা খুশি হয়ে যায় যে জেন টপ 10 এর মধ্যে 9 পজিশন আছে। কিন্তু ম্যাট বলে এই পজিশন অ্যাকসেপ্ট করো না জেন, কারণ এটা হেল ইউনিভার্সিটি, এখানে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। তখন বাকিরা বলে এটা তাকে সিদ্ধান্ত নিতে দাও যে সে কি করবে। জেন বুঝতে পারে না সে কি করবে, তাই সে রেগে ড্রিঙ্কস করতে থাকে আর বিরক্ত হয়ে তাদের থেকে দূরে চলে আসে। তখনই তার ওই ড্রিঙ্কসটা দেব নিয়ে খায় আর এইদিকে ওই ড্রিঙ্কস করার ফলে জেনের অনেক খারাপ লাগছিল, তার অনেক মাথা ঘুরতে থাকে। তখনই কেউ একজন এসে তাকে বলে যদি তুমি এই পজিশন অ্যাকসেপ্ট করে নাও তাহলে তোমার হাতে ছুঁয়ে তুলে নিতে হবে। সে তোমাকে একবার বাঁচিয়েছে কিন্তু সবসময় বাঁচাতে পারবে না। ছেলেটার মুখে কালো মাস্ক ছিল। জেন তখন অন্য একটা ছেলেকে ধরে বলতে থাকে কে তুমি। আর এদিকে হঠাৎ করে ডিএফ অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ঘটনায় তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই ম্যাটের জেনের কথা মনে পড়ে, কারণ জেনও তো এই ড্রিঙ্কসই পান করেছে, তাই সে তাড়াতাড়ি জেনের কাছে চলে যায়। এদিকে জেনের অবস্থা খারাপ হয়ে গেছিল আর এদিকে ম্যাট তাকে খুঁজছিল। জেন তখন ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলে কালো মাস্ক পরা মানে ব্ল্যাক গ্যাং এর মেম্বাররা খুশিতে লাফাতে থাকে আর এরপরেই ম্যাট তাকে খুঁজে পেয়ে যায় আর সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এদিকে ডেভের এই অবস্থা দেখেও প্রিন্সিপাল ঘোষণা করে একজনের জন্য পুরো পার্টি নষ্ট না করতে, যা শুনে তারা অবাক হয়ে যায় আর ভ্যানেসা প্রিন্সিপালকে গালাগালি করতে থাকে। এরপর নার্স বলে যে তাদেরকে আসলে হাই পাওয়ারের ড্রাগ দেওয়া হয়েছে যেটার মধ্যে বিষ আছে। ডেভ তো ঠিক হয়ে যাবে, কিন্তু জেনের শরীরে এটা ভিন্নভাবে এফেক্ট করছে। এটার বিষ ভিন্নভাবে দুজনের শরীরে এফেক্ট করছে, যা শুনে তারা অবাক হয়ে যায়, কারণ ডেভ জেনের থেকে অনেক বেশি পরিমাণে ড্রিঙ্কস করেছিল। কিন্তু তারপরেও ডেভ ঠিক আছে আর জেনের অবস্থা অনেক খারাপ হয়ে আছে। তারা নার্সকে ঔষধ দিতে বলে, কিন্তু সে বলে এটা ডক্টর দিবে আর ডক্টর এখন ব্যস্ত আছে। এই বলে সে চলে যায়। ম্যাট এতে অনেক রেগে যায়, কারণ ইমিডিয়েট তার চিকিৎসা না করা হলে সে মারা যেতে পারে। তখন বাইরে আমরা লাল চাদরে ঢাকা কাউকে দেখতে পাই আর তার হাতে একটি ওষুধ ছিল। তখনই সে ওই ওষুধটা মেডিকেল রুমে ছুড়ে দেয়। ম্যাট দেখে সেটার সাথে একটা চিরকুট আছে যেখানে এটা তাড়াতাড়ি জেনকে খাইয়ে দিতে বলা হয়েছে, কিন্তু তারা এটা বিশ্বাস করতে পারছিল না, কারণ এটা কে নাকি দিয়েছে। যদি এটা খেয়ে তাদের অবস্থা আরো খারাপ হয় তখন কি হবে। কিন্তু ম্যাট বলে আমাদের কাছে কি আর কোনো উপায় আছে,
আমি যদি কিছু না করি তাহলে তারা এমনিতেই মারা যাবে। জেরম বলে ম্যাট ঠিক বলেছে। সে তখন তাদের দুজনকে ওষুধ খাইয়ে দেয়। এদিকে এস পার্টি থেকে চলে যাচ্ছিল, তখন প্রিন্সিপাল এসে বলে, তোমার কি পার্টিতে ভালো লাগছে না? কারণ আজকে রক্তপাত হয়নি বলে। এস বলে, কিন্তু কিছুক্ষণ আগে যেটা হলো সেটা কি ছিল? এই বলে সে চলে যায়। কিন্তু এদিকে তাদের দুজনের কোনো উন্নতি হচ্ছিল না। তারা অনেক চিন্তিত হয়ে যায়। আর তখনই হঠাৎ ডেভের জ্ঞান ফিরে আসে, কিন্তু জেনের জ্ঞান ফিরছিল না। তারা বুঝতে পারে না এটার কারণ কি। আর তখনই সেখানে লাল চাদর পরা সেই মেয়েটাকে আমরা দেখতে পাই। সে মেডিকেল রুমে আসে। তারা জিজ্ঞেস করতে থাকে, তুমি কে? সে বলে, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের সাহায্য করার জন্য এখানে এসেছি। এটা বলতে বলতেই সে জেনের বুকে কিছুটা কেটে দেয় আর আবারও ওই ওষুধটা খাইয়ে দিতে বলে। ম্যাট আবারও জেনকে ওষুধটা খাইয়ে দেয়। আর তখনই জেনের জ্ঞান ফিরে আসে। মেয়েটি বলে, এই ওষুধটা রক্ত পরিষ্কার করবে। প্রথমে এটা কাজ করেনি কারণ সে ঘুমিয়েছিল, এর জন্যই আমি তার বুক কেটে দিয়েছি যেন সে জেগে যায়। তারা জেনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এরই মধ্যে মেয়েটি হঠাৎ গায়েব হয়ে যায়। পরদিন জেন আর ডেভ পুরোপুরি সুস্থ হয়ে যায়, যা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। আর ভ্যানেসা বলে, তোমরা কি সত্যি একদম সুস্থ? তোমাদের কি মাথা ঘোরানো বা অন্য কোনো সমস্যা হচ্ছে না? কিন্তু তারা বলে তারা একদম সুস্থ হয়ে গেছে এবং আগে থেকেও অনেক ভালো আছে। জেন বলে, কিন্তু ওই মেয়েটা কে ছিল যে আমাদেরকে বাঁচালো? তখনই টিচার চলে এলে তারা জিম ক্লাসে চলে যায়। তখন ক্লাসের সেলেন তাকে বিরক্ত করতে থাকে আর বলে, তোমার কাউকে বিশ্বাস করা উচিত নয়, এমনকি তোমার ফ্রেন্ডদেরকেও না। জেন তখন বিরক্ত হয়ে ক্লাস থেকে বেরিয়ে আসে। আর তখনই সে আবারও সেই মেয়েটাকে দেখতে পায়। মেয়েটি কিছু একটা দেখে ভয় পাচ্ছিল। সে তার পেছনে যেতে শুরু করে। আর জেনকে যেতে দেখে ম্যাট, জেরম আর ডেভও তাকে ফলো করতে শুরু করে। এদিকে জেন ওখানে এসে মেয়েটিকে খুঁজছিল আর বলছিল, আমি তোমাকে সাহায্য করতে চাই। সে দরজা খুলে মেয়েটির এই অবস্থা দেখে চিৎকার করতে থাকে। আর তখনই সেখানে সবাই চলে আসে আর বলে, এখন তো 7টা বাজেনি, তাহলে কে তার এই অবস্থা করলো? মেয়েটির এই অবস্থা দেখে জেনের বমি চলে আসে। আর তখন স্টুডেন্ট গভর্নমেন্টের অ্যাডমিন এসে সবাইকে তাড়িয়ে দেয় আর জেনকে তার অফিসে নিয়ে যেতে চায়। তারা বলে জেন কিছুই করেনি, মেয়েটির আগেই এই অবস্থা হয়েছে। সে বলে, আমরা শুধু তার সাথে কথা বলবো। এরপর সেখানে এসে জেন দেখে এস পায়ের উপর পা তুলে বসে আছে, যা দেখে জেন ভাবে অ্যাডমিন কেন তাকে ভয় পাচ্ছে। এস তাকে বসতে বলে। জেন তাকে সরাসরি বলে, যদি এটা ওই মেয়েটার ব্যাপারে হয়ে থাকে তাহলে আমি বলতে চাই আমি এটার সাথে ইনভলভ নই। এস বলে, তুমি অনেক রুড, আর তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি এসএসজি প্রেসিডেন্টের সামনে বসে আছো? যাই হোক, আমি তোমার ব্যাপারে বলার জন্য ডেকেছি, তোমার এসএসজি সেক্রেটারি পজিশনের ব্যাপারে। জেন বলে, আমি কতবার বলবো যে আমি এই পজিশনের ব্যাপারে ইন্টারেস্টেড নই। এস বলে, আমি তোমার মতামত চাইনি, আমি তোমাকে পিক করেছি এই জবের জন্য, তাই তোমাকে এটা করতেই হবে। সে বলে, আমি এটা করতে চাই না। এস বলে, তুমি হয়তো জানো না যে এসএসজি সেক্রেটারি হলে তুমি কতগুলো সুযোগ সুবিধা পাবে। এটাতে তোমার অনেক বেনিফিট আছে, তুমি সবকিছু জানতে পারবে। একবার তুমি এই পজিশন পেয়ে গেলে তুমি সবাইকে কন্ট্রোল করার ক্ষমতা পাবে এবং মানুষ তোমাকে ভয় পেতে শুরু করবে। জেন তখন বলে, আমি এটা ভেবে দেখবো। তখন এস তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কেমন আছো? গত রাতের ব্যাপারে আমি জানতে পেরেছি। জেন বলে, তুমি কোন ব্যাপারে জিজ্ঞেস করছো? কারণ অনেক কিছু তো ঘটে গেছে। সে দাঁড়িয়ে যায় আর বলে, আমার ক্লাস আছে, আমাকে চলে যেতে হবে। এই বলে সে চলে যাচ্ছিল। তখন এস বলে, আমি জানি তোমার সাথে এটা কে করেছে, আর তুমিও জানো যেটা কে করেছে, শুধুমাত্র মানতে চাইছো না, কিন্তু নিজের মনকে ফলো করো। এরপর জেন ক্লাসে যাচ্ছিল, তখন তাদের ফিজিক্স টিচার তার সাথে কথা বলতে চায়। এরপর টিচার তাকে জানায় যে সে আসলে একজন ডিটেকটিভ এবং একজন সিক্রেট এজেন্ট, যে এখানে ইনভেস্টিগেশন করার জন্য এসেছে। সে বলে, আমরা অনেকদিন যাবত এই জায়গাটাকে মনিটর করছিলাম, কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না। এই স্কুলের প্রতি আমাদের আইনগত কোনো অধিকার নেই, কারণ এটা সরকারের আন্ডারে নেই। আর এর জন্যই আমরা এইভাবে গোপনে ইনভেস্টিগেট করতে বাধ্য হয়েছি। 1 মাস হলো আমি এখানে এসেছি, কিন্তু জানি না যে কিভাবে সবাইকে বাঁচাবো, আর এর জন্য আমার তোমার হেল্প লাগবে। কিন্তু জেন বলে, আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না, কারণ আমি এখানকার একজন সাধারণ স্টুডেন্ট, আমি এসবের সাথে জড়িত নই, আমি কিছুই জানি না এবং কোনো ইনফরমেশনও আপনাকে দিতে পারবো না। সে বলে, তুমি আমাদের বড় হাতিয়ার হতে পারো যদি তুমি এস এর অফার গ্রহণ করো, মানে যদি এসএসজি সেক্রেটারি হও, কারণ এটা হতে পারলে তোমার হাতে অনেক ইনফরমেশন চলে আসবে। এখানে একটা সিক্রেট ল্যাব আছে যেখানে ওই ফর্মুলাটা রিসার্চ করা হয়েছিল, তুমি ওই ল্যাবের লোকেশন খুঁজে পেতে পারবে। সে বলে, ডক্টর কুইজন আসলে মারা যায়নি, বরং তাকে হত্যা করা হয়েছিল ওই ফর্মুলাটা নেওয়ার জন্য। তাদের কাছে ফর্মুলার কপি রয়েছে, কিন্তু সেটা অসম্পূর্ণ ছিল। ডক্টর কুইজন একজন স্টুডেন্টকে বেছে নিয়েছিল যে সমস্ত উপাদান একটা জায়গায় লুকিয়ে রাখবে, আর এরপর থেকে এটা লোকেশন কেউই জানে না। তারা এখনো ওই স্টুডেন্ট আর ওই উপাদানগুলোকে খুঁজছে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য হলো ওই ফর্মুলাটা খোঁজা।
তারা ওই ফর্মুলার মতোই আরো কিছু খুঁজছে। তারা এখন ওই হিডেন ল্যাবে এটা খুঁজে যাচ্ছে। তাই আমাদেরকে ল্যাবটা খুঁজে বের করতে হবে এবং তাদেরকে থামাতে হবে দেরি হওয়ার আগেই। তাই আমি তোমার সাহায্য চাই। তোমাকে অবশ্যই এই অফারটা গ্রহণ করতে হবে। তুমি একমাত্র যার সাহায্যে আমরা এই জাহান্নাম থেকে বের হতে পারবো। জেন বলে, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আশা করি আপনি বুঝতে পারছেন। এরপর ফিরে এলে ভ্যানেসা বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তারা নিয়ে যাওয়ার পর তোমাকে কি বললো? তারা কি তোমায় টর্চার করেছে বা আঘাত করেছে? ভ্যানেসার কথা শুনে সে অনেকটা অবাক হয়ে যায় আর বলে, না, তারা আমাকে টর্চার করেনি। আর এরপর সে এখান থেকে বের হওয়ার উপায় খুঁজছিল। তাই সে বই পড়তে শুরু করে। মেহের বলে, এটা করা বোকামি, কারণ এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। যদি থাকতো তাহলে আমরা এতদিন খুঁজে পেতাম। জেন বলে, তাহলে কি আমরা হার মানবো? মেহের বলে, না, কারণ আমরা প্রমিস করেছিলাম যে আমরা সবাই এখান থেকে একসাথে বের হব। একমাত্র মেয়েটই আছে যাকে সে মন থেকে বিশ্বাস করতে পারে। সে তার হাত ধরে মেয়েকে ধন্যবাদ জানায় তাদের পাশে থাকার জন্য। মেয়ে তখন বলে, তুমি যে কোনো সমস্যায় পড়ো বা তোমার যে কোনো প্ল্যান থাকুক না কেন, আমি সবসময় তোমার পাশে আছি। আমি প্রমিস করছি আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। যা শুনে জেন খুশি হয়ে যায় আর মেয়ে তার হাতে একটা কিস করে। কিন্তু তখনই র্যাক থেকে সব বইগুলো পড়ে যেতে থাকে। আমরা দেখি এস সেখানে ছিল আর এসব দেখে সে অনেক রেগে গেছিল। মানে হতে পারে সে জেনকে পছন্দ করতে শুরু করেছে। এস ওখান থেকে চলে যায় আর তারা বলতে থাকে, এটা কি ভূমিকম্প ছিল? তারা বুঝতে পারে না যে ব্যাপারটা কি হলো। এরপর ব্লাডি নাইট শুরু হয় আর সবাই বাইরে প্রচুর মারামারি করতে থাকে। এদিকে জেন সেক্রেটারি পজিশন আর আন্ডারকভার মিশন এই সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করছিল। সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। যদি সে এসকে হ্যাঁ বলে তাহলে তার অনেক পাওয়ার হবে, কিন্তু এখানে নিশ্চয় কোনো গন্ডগোল আছে। আর অন্যদিকে সাল আলভারেজ, যে একজন সিক্রেট এজেন্ট, সে আমার থেকে সাহায্য চাইছে। কিন্তু আমি কি এটা করতে পারবো? আমি তো নিজেই নিজেকে বাঁচাতে পারি না। কিন্তু কি হবে যদি তারা দুজনেই আমাকে মিথ্যা বলে থাকে? এটাও তো হতে পারে যে তারা তাদের খেলায় আমাকে ব্যবহার করছে। সে অনেক কনফিউজড হয়ে যায়। এদিকে স্কুলের প্রত্যেকটা জায়গায় শুধু রক্ত লেগেছিল। সকালে সবাই ওগুলো পরিষ্কার করছিল। এইসব দেখে তারা ভাবে রাতে না জানি এখানে কি ঘটেছে। তখনই জেন সবাইকে বলে, আমি তোমাদের সাথে পরে দেখা করছি, আমার একটা জরুরি কাজ আছে। এই বলে সে চলে যায়। আমরা দেখি জেন এস এর কাছে এসেছে আর এস তাকে নতুন ইউনিফর্ম দিচ্ছে। মানে সে এস এর অফার অ্যাকসেপ্ট করেছে। সে এখন থেকে এস এর সেক্রেটারি। এস তাকে এটা পড়তে বললে সে বলে, এটা কি আমাকে এখনই পড়তে হবে? এস বলে হ্যাঁ। সে ড্রেসটা নিয়ে চলে যাচ্ছিল। তখন এস বলে, তুমি কোথায় যাচ্ছ? জেন বলে, রেস্ট রুমে, এটা চেঞ্জ করতে। এস বলে, না, তোমাকে এখানেই চেঞ্জ করতে হবে। জেন বলে, তোমার সামনে? এস বলে, কেন আমার সামনে করতে চাও? জেন বলে, তুমি স্বপ্ন দেখা বন্ধ করো। এস তখন হেসে ওখান থেকে চলে যায় আর দরজার কাছে গিয়ে পাহারা দিতে থাকে। এদিকে জেন মনে মনে খুশি হয় ঠিকই, কিন্তু সে মনে মনে বলে, সে কি ভেবেছে যে আমি এইসব দেখে তার উপর ফিদা হয়ে যাব? সে এখনো একটা শয়তান। এদিকে সবাই কথা বলছিল, যদি জেন সেক্রেটারি হয়ে যায় তাহলে সে অনেক ইনফরমেশন পাবে আর তাছাড়াও সে তাদেরকে প্রোটেক্ট করতে পারবে। কিন্তু মিয়া বলে, কি হবে যদি সে এস এর বানানো জগৎ থেকে আর বেরিয়ে না হতে পারে? দেব বলে, মিয়া ঠিক বলেছে, ক্ষমতা ডেঞ্জারাস জিনিস, এটা বন্ধুদের খুব শীঘ্রই শত্রু বানিয়ে দিতে পারে। ম্যাট বলে, জেন একদম ওরকম নয়। তাছাড়াও আমরা জানি না জেনের জন্য কি অপেক্ষা করছে সেক্রেটারি হওয়ার পর। সুপ্রিমকে তো একদমই বিশ্বাস করা যায় না, তার মধ্যে কোনো ঘাপলা আছে। তারা মজা করে বলে, তুমি আসলে এস এর উপরে জেলাস হচ্ছ। এদিকে জেন চেঞ্জ করে তার সামনে আসলে এস তাকে পা থেকে মাথা পর্যন্ত ঘুরে ঘুরে দেখতে থাকে আর বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। এদিকে তারা কথা বলছিল আর তখনই সেখানে জেন আর এস চলে আসে। তারা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ জেন সুপ্রিম সেক্রেটারির ব্যাচ পড়েছিল। কিছু ছেলে মেয়েরা প্রথমে তাকে নিয়ে মজা করে, কিন্তু তারপরে বুঝতে পারে জেন সত্যিই সেক্রেটারি হয়ে গেছে। এর জন্য তারা তাকে সরি বলতে থাকে। কিন্তু জেনের রূপ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় আর সে সবাইকে বলে, তোমরা আমার চোখের সামনে থেকে সরে যাও। সে তার বন্ধুদের সাথে কথা বলতে চায়, কিন্তু এস তাকে এখান থেকে চলে যেতে বলে। তাই সে তাদের সাথে কথা না বলেই চলে যায়, যা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। আর এখানে এপিসোড 4 শেষ হয়। তো আরো বাকি 5টা এপিসোড এখনো আসেনি। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড আসে। তো বুঝতে পারছো এখনো প্রায় 1 মাসের উপরে সময় লাগবে বাকি 5টা এপিসোড আসতে। তো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হবে। বাকি 5টা এপিসোড আসলেই আমি এক্সপ্লেন করে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।